এসপি দাসের ভূমিকা এমন একটা জায়গায় রয়েছে যে সেই জায়গাটাকে কোনোভাবেই হেলানো সম্ভব হচ্ছে না। একটা বড় পিরামিডের আকারে যেন রয়েছেন এবং সেই পিরামিডের চূড়ায় নাকি এসপি দাসে তিনি রয়েছেন। কিন্তু কে এই এসপি দাস, কে, তার ভূমিকাটাই বা কি? আর এই গোটা ঘুঘুর বাসার মধ্যে যে একটা এস ফ্যাক্টর কাজ করছে, সেই এস ফ্যাক্টর मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বা কিভাবে কাজ করছে একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, এই যে এস ফ্যাক্টরের কথা আমরা বললাম, যেখানে স্পষ্ট যে থ্রেট সিন্ডিকেটও চলতো এবং কাদের মদতে। প্রথমেই একেবারে শীর্ষে রয়েছেন এসপি দাস, একজন চিকিৎসক, এবং তার পাশাপাশি যে নামগুলো পর সামনে আসছে সেই নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সুশান্ত রায়, এখানেও সেই এস ফ্যাক্টর রয়েছে। এর পরের নাম আপনাদের সামনে রাখছি সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই আপনারা সন্দীপ ঘোষের যত কীর্তি আছে তার কিছুটা হলেও হয়তো জানতে পেরেছেন। এর পরের নাম সুহৃতা পাল, যে সুহৃতা পালকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বও কিন্তু আনা হয়েছিল, যদিও আন্দোলনরত চিকিৎসকেরা তারা কিন্তু মেনে নেননি। এর পরের নাম আপনাদের সামনে রাখি সঞ্জয় বশিষ্ঠ, যে এস ফ্যাক্টরের কথা আপনাদেরকে বলছিলাম, একেবারে পিরামিডের আকারে পরপর নামগুলো সামনে আসছে। পরের নাম আপনাদের সামনে রাখি, দেখুন কৌস্তব নায়েক, যার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসছিল সামনে এবং পরবর্তী সময় পদক্ষেপ গ্রহণ করবার কথাও কিন্তু বলা হয়। আর এরপর আসছে সৌরভ পাল, একজন জুনিয়র চিকিৎসক, আপনারা জানেন, এবং তারও কি মহিমা সত্যি, তাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম ভাইরাল ভিডিওর মধ্য দিয়ে। আর অভিক দে, এর তো নতুন করে আর পরিচয় দেওয়ার কোনো জায়গা নেই। অভিক দে এখন সর্বজন বিদিত, তার কীর্তিকলাপ আমরা প্রত্যেকে জানি। বিরূপাক্ষ বিশ্বাস, আরও একজন কীর্তিমান চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, এবং এর পাশাপাশি সৌত্রিক রায়। এই সৌত্রিক রায় কে সেটাও আপনাদের সামনে কিন্তু রিপাবলিক বাংলা রিভিল করেছিল। শিল্পা বসু রায় এর পরের নাম, এবং কিভাবে এই থ্রেট সিন্ডিকেটটা চলতো তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং এখানে কার্যত আদৌ কি ভাঙন ধরেছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন। আর এই সজলবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সজলবাবুর কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া নেব। সজলবাবু, এই যে এস ফ্যাক্টরের কথা আমরা বললাম, একেবারে পিরামিডের আকারে একটার পর নাম সামনে আসছে, কিন্তু কোনো না কোনোভাবে এই পিরামিডে কোনো ভাঙ বা একটা চিড় ধরানো কি সম্ভব হয়েছে? হ্যাঁ, এত বড় আন্দোলন চলছে এখনো, যেটাকে অনেকে রেনেসাঁস আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করছে, তার একটা প্রভাব নিশ্চয়ই আছে। খানিকটা তারা হয়তো সমঝে গেছে, সেটা ঠিকই, কিন্তু এই যে ঘুঘুর বাসা, এটাকে ভাঙা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে সেটা মনে করি। এটা ভাঙতে গেলে হয়তো আরো আন্দোলন দীর্ঘস্থায়ী করতে হবে এবং হাসপাতাল ভিত্তিক এবং সমস্ত এলাকা ভিত্তিক গণকমিটি গড়ে তুলে নিজেদেরকে প্রতিরোধ তৈরি করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটাকে ভাঙা সম্ভব নয়। এখানে একটা জিনিস যেটা শুনে যেটা মনে হচ্ছে যে আজকে এগুলো সব আমরা হিন্দি সিনেমায় দেখতাম, যে একটা আন্ডারগ্রাউন্ড নল চলছে, সেখানে কিছু মানুষ সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই যে স্বাস্থ্য দপ্তরের কথা যেটা উঠে আসছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুই জানেন না, অথচ সেগুলো সব চলছে, সেই তার অঙ্গুলি হেলুলি সব চলছে। তাহলে একটা আন্ডারওয়ার্ল্ডে এখানে কাজকর্ম চলছে, তারা কেউ হয়তো আমাদের সরকারি সিস্টেমে নেইও, সেরকম লোকও রয়েছে, আমার সরকারি সিস্টেমে রয়েছে, সেটাও রয়েছে। তাহলে এই যে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা মানে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে, দুর্বৃত্তির একটা সিন্ডিকেট রাজ যেটা তৈরি করা হয়েছে, যাদের অঙ্গুলি হেলনি সবকিছু চলবে, এখানে আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী এর ঊর্ধ্বে থাকতে পারেন না, কারণ প্রত্যেকটা ফাইলে তার সই আছে। আমরা স্বাস্থ্য ভবনে যতবার সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিতে গেছি, অন্তত কয়েক হাজার বার আমরা ডেপুটেশন দিয়েছি, প্রিন্সিপাল সেক্রেটারিকেও দিয়েছি, মুখ্যমন্ত্রীর সাথেও আমরা দেখা করেছি, এবং আমরা যতবার জেনেছি যে স্বাস্থ্য ভবনের কর্তারা তারা বলেন যে আমাদের হাত পা বাঁধা, ওপর থেকে যা নির্দেশ আসছে। এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে এই যে সিন্ডিকেট চলছে বা সরকার চলছে, তারা একদল দলদাসকে তারা এই স্বাস্থ্য প্রশাসনে বসিয়ে রাখে, যারা হচ্ছে ইয়েস ম্যান, তারা হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। যদি বলে আজকে শুদ্ধ পশ্চিম দিকে ওঠে, তারাও হ্যাঁ বলে না, শুদ্ধ পশ্চিম দিকে ওঠে। এরকম লোককেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যকর্তা হিসাবে বিভিন্ন জায়গায় বসানো হয়। এটা হচ্ছে একটা ওপেন সিক্রেট, প্রত্যেকটা স্তরে, একদম সিএমওএস থেকে শুরু করে বিএমওএস লেভেল পর্যন্ত সর্বত্র জায়গায় কিন্তু এই ধরনের কাজকর্ম চলছে। অতএব এই যে জিনিসটা চলছে, এটা একটা সেন্ট্রালাইজড একটা পরিকল্পনার একটা অঙ্গ বলে আমরা মনে করি। কোনো সরকার তার ঊর্ধ্বে থাকতে পারে না। সরকারের যদি ইয়ে না থাকে, মদত না থাকে বা ক্ষেত্রে না জানে, সেটা এই ধরনের পরিকল্পনা কখনোই চলতে পারে না বলে আমরা মনে করি। এখানে আজকে যে আন্দোলন চলছে,
এই আন্দোলন একদিকে যেমন আজকে অভয়ের বিচার চাইছি, আমরা যেমন মানে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, তেমন আমরা যেটা মনে করি শান্তি ডক্টরস ফোরামের পক্ষ থেকে এই যে সিন্ডিকেট রাজ, এই যে দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে, সেই দুর্বৃত্তায়ন চালাতে গেলে এই ধরনের খুন খারাপি, এই ধরনের নোংরামি যেগুলো মদ গাঁজা বা ড্রাগের নেশা এগুলো ঢুকে যায়, এটা পরিপূরক হিসাবে আসে স্বাভাবিক। আর এইগুলো যখনই আসে সেখানে খুন ধর্ষণ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। বিভিন্ন রাজ্যে রাজ্যেও সেগুলো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি, আন্ডারওয়ার্ল্ডেও সেগুলো ঘটছে। তাহলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে একদম রন্ধে রন্ধে ঢুকে গেছে, এইগুলোকে যদি আজকে দূর করতে হয় তাহলে এই আন্দোলন শুধুমাত্র কয়েকদিনের আন্দোলন নয়, এটা একটা দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপ দিতে হবে এবং বিভিন্ন জায়গায় গণ কমিটি তৈরি করা দরকার। আমরা যেটা দাবি করেছি শান্তি ডক্টরস ফোরামের পক্ষ থেকে, হাসপাতালে একটা নির্বাচিত কমিটি থাক, যেখানে আমাদের মতো সংগঠন যারা রয়েছে, আইএমএ থেকে শান্তি ডক্টরস ফোরাম থেকে প্রত্যেকটা সংগঠনের প্রতিনিধি নেওয়া হোক, সেখানে প্রতিনিধিদের নিয়ে নির্বাচিত কমিটি হোক, তাদের মাধ্যমে এসে অন্ততপক্ষে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই রোগী কল্যাণ সমিতি তা তিনি ভেঙে দিচ্ছেন, একেবারে স্পট থেকে তিনি অ্যানাউন্স করেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে তিনি বলেছেন নতুন কমিটি, এবং সেই কমিটিতে যেমন নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন ঠিক একই রকমভাবে জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারাও থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আসবো এখান থেকে আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের সামনে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু আরো একটা বিষয় উল্লেখ করেছিলেন, যেখানে তিনি বলছেন যে কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। যেই বক্তব্য সামনে আসবার পর প্রচুর বিতর্ক হয়েছে, প্রচুর জল্পনা হয়েছে, তিনি কিভাবে এই কথা বলতে পারেন? তাহলে যারা অভয়াকে হত্যা করেছেন, যারা অপরাধী, তাহলে তারা কি বন্ধু বা শত্রুর এই তালিকার মধ্যে পড়েন? যেমন এই বক্তব্য শোনাবো, ঠিক তার পাশাপাশি আরো একটা বিষয় আপনাদের সামনে রাখবো। প্রথমে আগে বক্তব্যটা শুনুন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি বলেছেন শুনুন। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। ইতিমধ্যে হয়তো আপনাদেরও মুখস্থ হয়ে গেছে তিনি ঠিক কি বলেছিলেন সেদিনকে সেই ধর্নাস্থলে।